যে আমরা নেট শপে জব কার্ড কিভাবে ওপেন করবো, ঠিক আছে। আর এই দিনে আমরা শিখেছি সেলসে গিয়ে আমরা এনকোয়ারি, পারচেস বিল, সেল বিল ভেহিকেল, এগুলো শিখেছি। এখানে আরো জিনিস আছে, ইন্স্যুরেন্স রিনিউয়াল টিনিউয়াল গুলো আছে, এগুলোতে কোনো অ্যাকাউন্টিং ফাংশন নেই। আমি এগুলো পরে আবার যখন ছোট অন্য ভিডিও বানাবো ওখানে দেখবো। এখন জব কার্ডে চলে যাই আমরা। জব কার্ড বানাতে গেলে প্রথমে কোথায় যেতে হবে? অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম কোথায় যেতে হচ্ছে সর্বপ্রথম? বলো, কে বলবে? ট্রানজ্যাকশন ওয়ার্কশপ। ট্রানজাকশন শোরুমে। গাড়ির ট্রানজ্যাকশন শোরুমে গাড়ি বিক্রির ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে ওয়ার্কশপে কাজ হবে, ঠিক আছে। সার্ভিস কোথায় হয়? ওয়ার্কশপে। তাহলে সেটা ট্রানজ্যাকশন ওয়ার্কশপে কাজ হবে। এখানে হবে না, এখানে শুধু গাড়ি বিক্রি আর গাড়ির সঙ্গে ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন যা কাজ আছে সেগুলো এখানে হবে। আর কিছু ডেবিট নোট মানি রিসিভ ওখান থেকে জেনারেট হবে। বাকি যা হবে ট্রানজ্যাকশন ওয়ার্কশপ থেকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার তাহলে জব কার্ড ওপেন যেটা সেটা ট্রানজাকশন ওয়ার্কশপ হবে? হ্যাঁ, ট্রানজ্যাকশন। জব কার্ড যখন হচ্ছে সেটা ওয়ার্কশপেরই কাজ। এটা সার্ভিস সেন্টারটা কোথায় হবে? ওয়ার্কশপে হবে না। সার্ভিসিংটা কোথায় হবে? হ্যাঁ। হবে। তাহলে ওয়ার্কশপে ওয়ার্কশপ। সার্ভিসিং হবে। ওই জন্য ওয়ার্কশপের মধ্যে আছে। দুটো পার্ট আছে। সেদিন প্রথমে কি বলেছিলাম যে তিনটে জিনিস এখানে দেখতে হবে, সেল, সার্ভিস এন্ড পার্টস। ঠিক আছে, তো পার্টস হুম। এবং সার্ভিস আমার ট্রানজাকশন ওয়ার্কশপের মধ্যেই ইনক্লুডিং হয়ে যাবে। সেলস হচ্ছে শুধু গাড়ি বিক্রি ব্যাপারটা থাকে। হুম। তাহলে আমাদের সার্ভিস এন্ড পেয়ার্স যেটা পাবো সেটা ট্রানজাকশন ওয়ার্কশপে গিয়ে পাবো। ট্রানজাকশন ওয়ার্কশপে গেলাম, এখানে গিয়ে জব কার্ড, ঠিক আছে, দেখতে পাচ্ছি জব কার্ড। হ্যাঁ স্যার। জব কার্ডে হ্যাঁ স্যার। জব কার্ড খুললো। আমার 663 পর্যন্ত জব কার্ড হয়ে আছে। এখানে জব কার্ড করার পদ্ধতি হচ্ছে, আমার একটা তো ফ্রেম নাম্বার বা গাড়ি নাম্বার কি চাই, আমি তাই আগেরটা কপি করে নিলাম। এখানে লুক আপে যদি যাই, লুক আপে গেলে আমি টোটাল লিস্ট দেখতে পাবো যে কতগুলো জব কার্ড আমার আছে না আছে। ঠিক আছে, তো জব কার্ড খুললাম, দেখছি এটা আমার যেটাই খুলবো লাস্টে যেটা থাকবে সেটাই আমার হচ্ছে লাস্ট জব। সেই জব কার্ডের পরে আবার একটা নেক্সট জব কার্ড হবে। তো এই জব কার্ডটা আমি কোথায় খুলেছি? আমি হাই রাইসে আগে ওপেন করেছি। তাহলে হাই রাইস থেকে এসেই আমি এই জব কার্ডটা এখানে কি করবো? এন্ট্রি করবো। তাহলে আমার ফ্রেম নাম্বার আমি হাই রাইস থেকে পেয়ে গেলাম। হাই রাইস আমার ওপেন হয়ে আছে, জব কার্ড ওখানে খোলা আছে। তো সেই ফ্রেম নাম্বারটাই আমি এখানে মারতে হবে। এবার জব কার্ড খোলার সময় অ্যাট ফার্স্ট হচ্ছে আমার কাজ কি? না, আমাকে নিউ জব কার্ড তো করছি না, এটা আমাকে নিউ করতে হবে। আমার 63 পর্যন্ত কাজ অলরেডি হয়ে গেছে, আমি 64 নম্বরে জব কার্ড এখানে এন্ট্রি করি। তাহলে 64 নম্বরে জব কার্ড এন্ট্রি করার জন্য আমার যদি কোনো কারণে এখানে ভুলও হয়, কোনো গন্ডগোলও হয়, নাম্বার হয়তো আগু কিছু হয়ে গেল, সেক্ষেত্রে এটাকে ম্যানুয়ালি চেঞ্জ করে নেওয়া যায়। সেটা ভয়ের কিছু নেই, বা গন্ডগোল হয়ে গেলে চিন্তার কিছু নেই। তাহলে অ্যাট ফার্স্ট তো আমরা নিউ করব। আমরা যদি পরপরও কাজ করছি, ধরো যে আমি হাই রাইসে আমি সকাল থেকে সব জব কার্ড গুলো ওপেন করে দিয়েছি, কিন্তু নেট শপে আমার একটাও এন্ট্রি করা হয়নি। কিন্তু আমার হাই রাইসে একটা জব কার্ড যে ক্লোজ হতে চলেছে, হয়তো তার অল্প একটু কাজ ছিল, সে কাজটা সেরে নিল, এরপরে সেটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করতে গেলাম, কিন্তু দেখছি এখানে আমার নাম্বার পড়েনি। আমার মনে করো আজকের ডেটে এটা শেষ হয়েছে। এই জিনিসটা ভালো করে একবার শুনে নাও। আজকের ডেটে মনে করো আমার কালকে এটা কাজ হয়ে গেছে, আজকের ডেটে আমি সকালে প্রথম কাজ শুরু করব, আমার 64 নম্বর জব কার্ড পড়ার কথা। তাই তো 63 হয়েছে, এরপরে 64 পড়বে। তাহলে আমার হাই রাইসেও কি হবে? সেখানেও 64 পড়বে। এবার আমি সকাল থেকে এসে দেখা গেল কাস্টমারের আমার প্রচুর চাপ, আমি জব কার্ড খুলতে লেগেছি, সকালে হাই রাইসে জব কার্ড পাঞ্চ করতে লেগেছি, 64, 65, 66, 67 পর্যন্ত হয়ে গেছে। কিন্তু কতগুলো জব কার্ডে সবারই সার্ভিসিং ওখানে চলছে, তাদের দেরি হবে, কেউ 12টায় কেউ 1টায় ডেলিভারি নেবে, কিন্তু তার মধ্যে 67 নম্বর জব কার্ড যেটা লাস্টে খোলা হয়েছে, তার শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জের কাজ ছিল। সেই ইঞ্জিন অয়েলটা মানে মোবিল চেঞ্জ করে নিয়েই সে চলে যাবে। তা তার সেই কাজটা করতে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট সময় লাগে। কিন্তু সেই জব কার্ডটা তোমাকে হাই রাইজে ক্লোজ করতে হবে, 67 নম্বরটা প্রথমেই ক্লোজ হয়ে যাবে। তখন কি করা যাবে? তখন কি এখানে নেট শপে করা যাবে? অবশ্যই করা যাবে। আমাকে কি করতে হবে সেটা? ম্যানুয়াল। তখন এই নাম্বারটা ম্যানুয়ালি ফেলে নিতে হবে, কারণ এখানে আমাকে 67 নম্বর ম্যানুয়াল ফেলতে হবে।
সেটা কোথায় পাওয়া যায়? সেটা যেতে গেলেই অ্যাডমিশন যে আছে, অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কোম্পানি, এই কোম্পানিতে গিয়ে দেখো এখানে জব কার্ড, এখানে এডিট করলে জব কার্ড, এই যে অটো বলে আছে এখানে টিক মারা আছে, এই টিকটাকে যদি আমি হাঁটিয়ে দিই, যদি সেভ করে দিই, তাহলে আমার জব কার্ড এবার ম্যানুয়ালি পড়বে। ঠিক আছে, আমি তখন ম্যানুয়ালি ফেলতে লাগবো, যেহেতু আমার গন্ডগোল হয়ে গেছে। কিন্তু যদি আমার গন্ডগোল না হয়ে থাকে, সেদিনে পরপর পরপরই কাজ করছি, তাহলে আমার এই ম্যানুয়ালে যাওয়ার প্রয়োজন হবে না, আমার অটোমেটিক্যালি চলবে। ঠিক আছে, তো জব কার্ডে আমি প্রথমে এখানে কি করব, এবার জব কার্ড ওপেন করতে গেলে আমি প্রথমে নিউ, নিউ করলে ডিটেলসে যেতে হবে। নিউ করার পর আমার কোথায় যেতে হবে? ডিটেলসে। অ্যাট ফার্স্ট হচ্ছে 1 নম্বর, নিউ করলাম। নিউ করার পরে আমি ডিটেলসে যেতে হবে। তার আগে এখানে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে এই ক্লায়েন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমেই ক্লায়েন্ট সিলেক্ট করব, নিউ করার পরে ক্লায়েন্ট সিলেক্ট করব। ক্লায়েন্ট কি সিলেক্ট করলাম? ওয়ার্কশপ সেল। এরপরে গিয়ে কোথায় যাব? এবার তো গাড়ির ডিটেলস চাই, আমার কাস্টমার ডিটেলস, গাড়ির ডিটেলস, এগুলো তো চাই। তার জন্য আমি যাব, এইখানে দেখো ডিটেলস বলে অপশন আছে। তাহলে এখানে কটা পয়েন্ট হলো? অ্যাট ফার্স্ট হচ্ছে নিউ করতে হলো, দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক ক্লায়েন্ট সিলেক্ট করতে হলো, তৃতীয় নম্বরে ডিটেলসে যেতে হবে। তাহলে এটাই পয়েন্ট আমার। আমি হুম। মাঝে এতগুলো কথা বললাম, এই কথাগুলো সবই বেকার হয়ে যাবে। আমার পয়েন্ট হ্যাঁ, হ্যাঁ। কাজ, আমি পয়েন্ট নোট করলাম। ডিটেলস, ডিটেলসে আবার গিয়ে আমি ক্লিক করবো, তাহলে ডিটেলসে গিয়ে আমাকে ক্লিক করতে হবে না, এন্টার করতে হবে না, সিলেক্ট করতে হবে, সেটা আমাকে লিখতে হবে। তাহলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওখানে গিয়ে কি দেখতে পাচ্ছি আমি, যে এখানে আমাকে সার্চিং অপশন দেখাচ্ছে। তাহলে অলরেডি যদি সেই গাড়ি আমার কাছে ভিজিট হয়ে থাকে, তাহলে আমি সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার, বা ফ্রেম নাম্বার, বা কাস্টমারের নাম দিয়েও সার্চ করতে পারবো। কিন্তু কাস্টমারের নামের ক্ষেত্রে সার্চের অসুবিধা হবে, কারণ বানান ঠিকঠাক হবে না, পাবে না খুঁজে। ইউনিক নাম্বার হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার আমি সব গাড়ির পাবো না, কারণ যেগুলো নতুন গাড়ি তার পাবো না। তা তার জন্য আমি ফ্রেম নাম্বারের উপরেই ভরসা করি। কিন্তু তার যদি অলরেডি একবার আমার কাছে ভিজিট হয়ে থাকে, তাহলে আমার রেজিস্ট্রেশন নাম্বার যদি আমার কাছে ফুট হয়ে থাকে, তাহলে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও পাবো। ঠিক আছে, তো এখানে আমার ফ্রেম নাম্বার আমার একটা কপি করা আছে, আমি এখানে মারলাম। তার জন্য আমাকে এই চেসিস নাম্বারে আগে ক্লিক করে রাখতে হবে, তবেই গিয়ে ফ্রেম নাম্বার মারলে আমার সার্চে দেখাবে। তো দেখো এখানে একটা কাস্টমার দেখাচ্ছে নিচে এসে, কাস্টমারকে সার্চ করে ফেলেছে ও, যে হ্যাঁ এই কাস্টমার প্রেজেন্ট আছে। এবার এখানে দেখো নাম্বারও দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারও আছে, ইঞ্জিন নাম্বারও আছে, চেসিস নাম্বারও আছে, নাম সুপ্রভাত মন্ডল। এই কাস্টমারটা ফ্রেম নাম্বারটা মারলাম কিন্তু পেলাম না। আমি ফ্রেম নাম্বারটা এখানে মারলাম বাট পেলাম না। কিন্তু গাড়িটা আমাদের কাছ থেকেই কিনেছে। জিজ্ঞেস করলে আপনি গাড়ি কোথায় কিনেছেন? আমাদের কাছে। তাহলে আমাদের কাছ থেকে যদি গাড়ি কিনে, তাহলে আওয়ার সেল এই অপশনে যদি যাই আমরা, এখানে যে আওয়ার সেল বলে অপশনটা আছে, এখান থেকেও আমি আমার ওই কাস্টমারকে টানতে পারবো অ্যাট দ্য ফার্স্ট টাইম। যেহেতু সে প্রথমবার গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে তার প্রথম সার্ভিসিং হচ্ছে, হাই রাইসে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, প্রথমবার হলে পরে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মারতে হচ্ছে, তবে গিয়ে পাচ্ছি। তাছাড়া রিমাইন্ডারে গিয়ে ফ্রেম নাম্বারের লাস্টের 5টা সংখ্যা, তার আগে স্টার টিপে আমি এন্টার মারলে ওখানে সার্চ করে দেবে, যদি আমার কাস্টমার অলরেডি প্রিভিয়াস ভিজিট হয়ে থাকে। প্রিভিয়াস ভিজিট হওয়ার পরে সে যাতে অন্য কোথাও ভিজিট না করে, যদি অন্য কোথাও ভিজিট করে তাহলে কি হবে, তাকে আর আমরা পাবো না। সে আবার তাকে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট ট্রাই করবো যে হ্যাঁ আমার কাছে ভিজিট হয়েছে কিনা সেটা দেখে নিলাম, তারপরে গিয়ে ওটা করলাম। তো এখানে আমি দেখলাম ভিজিট হয়েছে কিনা আমি পেয়ে যাচ্ছি। যদি না পাই, তাহলে তাকে নতুন ভাবে এই ঘরগুলোতে সব এন্ট্রি ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, যা যা আছে সব ঘরে এই জায়গাগুলো সব ফিল আপ করতে হবে, এটা ম্যানুয়াল। এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, এগুলো ম্যানুয়ালি এই জায়গা সবগুলো ম্যানুয়ালি। এখানে ফ্রি সার্ভিস না পেড সার্ভিস কি হচ্ছে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? যদি আমার কাছে ডাটা না থাকে, গাড়ি যদি অন্য ডিলারের কাছ থেকে কিনে আনে, প্রথমবার ফার্স্ট সার্ভিসিং করতে আসছে, আমাকে ম্যানুয়ালি এটা ফিল আপ করতে হবে। আমি এই ডাটা পাবো কোথা থেকে? কাস্টমারের বই থেকে, বা হাই রাইসে জব কার্ড ওপেন করার পরে সেখান থেকেও পাবো। এবার যদি কাস্টমার আমার কাছ থেকে গাড়িটা কিনে নিয়ে গিয়ে থাকে, তখন আমরা কি করব, তাকে আওয়ার সেল থেকে পাবো। তাহলে আওয়ার সেলে গিয়ে ক্লিক করবো এখানে। তবে এখানে গাড়ি দেখিয়ে দিচ্ছে কখন কি বিক্রি করছে। তবে এই গাড়িটা যদি আমরা ফ্রেম নাম্বার, এখানে চেসিস নাম্বার সিলেক্ট হয়ে আছে, এখানেও অপশন দেওয়া আছে সার্চ করার, যেটাতে আমি সার্চ করব সেটা দিয়ে আমার সার্চ, এবং ফ্রেম নাম্বার অলরেডি কপি করা আছে।
মারলাম, তো এই কাস্টমারকে পেলো না, মানে এই কাস্টমার আমার কাছ থেকে গাড়ি কেনেন। তাহলে এর ডাটা আমি কোথা থেকে পাবো? হাইরাইজ থেকেই পাবো। এটা তো আর এখান থেকে আমি ডাটা অ্যাভেল করাতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমার কাছে অলরেডি কাস্টমার ভিজিট হয়ে আছে, অলরেডি কাস্টমার ভিজিট হয়ে আছে, তাই আমি এখানে ডাটাটা পেয়ে যাচ্ছি আমার হিস্ট্রি থেকে। তো সেখান থেকে আনার জন্য কি করতে হবে না, এটা অটোমেটিক সিলেক্ট আছে, এখানে দুবার এন্টার মারতে হবে। এন্টার সুইচটা একবার মারলে তারপরে আর একবার মারলে দেখো এখানে চলে এসেছে গাড়ি ডিটেলস। এবারে এই গাড়িটা ফ্রি সার্ভিস না পেড সার্ভিস, যদি ফ্রি সার্ভিস এখানে ঠিক থাকে তাহলে এখানে ফ্রি সার্ভিস সিলেক্ট করতে হবে, 1 2 3 এর মধ্যে কোনটা হচ্ছে। কি নাম্বার যদি থাকে, নতুন গাড়ি হয় আমি পাবো, এটা নিশ্চয়ই পুরোনো গাড়ি, অন্য আদার্স গাড়ি বলে কি নাম্বার এন্ট্রি নেই, সেলের সময় এটা এন্ট্রি থাকে অলরেডি, বাই ডিফল্টও চলে আসবে। এবার যদি পেড সার্ভিস হয়, পেড সার্ভিসে গিয়ে ক্লিক করব, এখানে গিয়ে আমাকে পেড সার্ভিস সিলেক্ট করতে হবে, পেড সার্ভিস, এই পেড সার্ভিস লেখাটা সিলেক্ট করব। যদি আমার জেনারেল রিপেয়ার হয়, জেনারেল রিপেয়ার্স যেটা হাই রাইসে বা জব কার্ডে লেখা থাকবে সেটাই আমাকে সিলেক্ট করতে হবে। আরো অনেক লেখা আছে, এগুলো ভুলবশত করে ফেলেছে, এর জন্য এগুলো ওখানে হয়ে আছে। তো জেনারেল রিপেয়ার্স আমি সিলেক্ট করবো। এবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে কি আছে, ওয়ারেন্টি টাইপ। তাহলে ওয়ারেন্টি টাইপে কি দেবো, সেই গাড়িটার আমার এখানে দেখো ফার্স্ট ইয়ার ওয়ারেন্টি, ফার্স্ট ইয়ার ওয়ারেন্টি প্লাস ইডাব্লিউ এএমসি আছে, ফার্স্ট ইয়ার ওয়ারেন্টি ইডাব্লিউ, মানে এটা 1 বছরের ওয়ারেন্টির মধ্যে আছে কিন্তু ইডাব্লিউ আছে, এটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টির মধ্যে আছে, ইডাব্লিউ এএমসি দুটোই আছে। না দ্বিতীয় বছরের এএমসি আছে, দ্বিতীয় বছরের ইডাব্লিউ আছে, দ্বিতীয় বছরের ওয়ারেন্টি আছে, দ্বিতীয় বছরের ইডাব্লিউ এএমসি একসঙ্গেও আছে অনেক কাস্টমারের, তাহলে সেটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে আছে সেটা এখানে আমাকে এন্টার করে দিন। ঠিক আছে, গাড়িটা সেই বয়সটা 2 বছরের না 1 বছরে কি করে বুঝবো, সেটা এইখান থেকে বুঝবো। যে ডেট অফ সেল কবে আছে, তাহলে এটা 8/4/2024, এই গাড়িটা 1 বছরের মধ্যে নিশ্চয়ই আছে, কারণ 4 3/25 হওয়ার পরে 7/4/2025 হলে 1 বছর পূর্ণ হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি একে ফার্স্ট ইয়ারে সিলেক্ট করবো। এবারে এএমসি আছে না নাই সেটা তো জব কার্ড, তো আমি যখন হাই রাইসে ওপেন করছি তখন ওখান থেকে আমার চলে আসছে ডাটা, যে তার এএমসি ডাব্লিউ কি আছে না আছে, প্রথমেই দেখা যাচ্ছে, মোবিলিটি অ্যাপসও দেখা যাচ্ছে, হাই রাইসের ডাটাতেও দেখা যাচ্ছে। তো সেটা আমি এখানে ইডাব্লিউ এএমসি দুটো আমি ডিফাইন করে নিতে পারবো, যে হ্যাঁ এটা আমার ইডাব্লিউ আছে এই কাস্টমারে, কিন্তু এএমসি বা ইডাব্লিউ এএমসি কিছু নেই, নর্মাল ওয়ারেন্টির মধ্যে আছে এবং ফার্স্ট ইয়ারের ওয়ারেন্টির মধ্যেই আছে। তাহলে আমি এটা ফার্স্ট ইয়ার ওয়ারেন্টি সিলেক্ট করবো, সেকেন্ড ইয়ার ওয়ারেন্টি হলে সেকেন্ড ইয়ার ওয়ারেন্টি সিলেক্ট করবো। ফার্স্ট ইয়ার ওয়ারেন্টি প্লেন ডাটা আমার আছে, এখানে ফার্স্ট ইয়ার ওয়ারেন্টি আমার প্লেন ডাটা আছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমাকে কি করতে হবে না, এই গাড়িটা যদি আমার এখানে রিমাইন্ডারটাকে ম্যানুয়ালি সেট করতে হবে, কানেকশন 5 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হবে, আবার আমি রিকানেক্ট করবো, জয়েন হয়ে যাবে ফটাফট। হ্যাঁ, হ্যাঁ স্যার। ম্যানুয়ালি যদি রিমাইন্ডার আমাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে, এই রিমাইন্ডার এখানে সেট করবো। তাহলে রিমাইন্ডার সেট কার উপরে হবে না, যে গাড়ির পেড সার্ভিসিং বা ফ্রি সার্ভিসিং হচ্ছে, জেনারেল রিপেয়ার থাকলে আমার রিমাইন্ডার সেট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু জেনারেল রিপেয়ার হলো বাট ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, আমার গিয়ে মোবিল লাগলো, সেটা বিলে উঠলো, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে রিমাইন্ডারটা টিক দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই রিমাইন্ডারটা যদি টিক দেওয়া থাকে তার মানে এই রিমাইন্ডার আমরা সেট করলাম, আর যদি টিক না থাকে তাহলে আমরা রিমাইন্ডার সেট করলাম। তাহলে এর ক্ষেত্রে আমরা রিমাইন্ডার সেট করবো কি করবো না, এর ধরো মোবিল চেঞ্জ হবে না, কিচ্ছু হবে না, রিমাইন্ডার সেট করবো। এর রিমাইন্ডার সেট করবো আমরা, এই জেনারেল রিপেয়ার হচ্ছে শুধুমাত্র চেন টাইট করবে চলে যাবে, না স্যার। তাহলে আমরা করব না। আমরা 2 রকম জিনিসের ক্ষেত্রে 3 রকম জিনিসের ক্ষেত্রে করব, যে এক হচ্ছে ফ্রি সার্ভিসের মধ্যে যদি কোনো সার্ভিস হয় তার জন্য রিমাইন্ডার এখানে টিক মারবো, যদি পেড সার্ভিস হয় হ্যাঁ। তার জন্য করব, এখানে পেড সার্ভিস লেখা থাকতে হবে। আর যদি মোবিল চেঞ্জ হয়, জেনারেল রিপেয়ার হচ্ছে কিন্তু তার ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রেও আমরা রিমাইন্ডার সেট করব। বাকি আদার সমস্ত ক্ষেত্রে রিমাইন্ডার আমরা এখানে ঠিক রাখবো না। তাহলে এক্ষেত্রে আমরা রিমাইন্ডার ঠিক রাখলাম না। রিমাইন্ডার ঠিক রাখলেই বা কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এই সঙ্গে।
আমি এখানে টিক রাখলাম, মনে করে রিমাইন্ডার চেঞ্জ হবে, মানে রিমাইন্ডার সেট করতে হবে, কারণ এর ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। তো ওকে করলাম, আমি ওখানে তো থেকে ডিটেলস থেকে গিয়ে আমি ওকে তে ক্লিক করলাম। ওকে তে গিয়ে ক্লিক করলে আমি এখানে আমার জিনিসগুলো দেখতে পাবো। এখানে দেখো হিস্ট্রি বলে একটা অপশন দেখাচ্ছে, এই হিস্ট্রিতে গেলে এই কাস্টমারের হিস্ট্রি দেখতে পাবো আমরা। এখানে ওকে গেলে আমরা এই পেজ থেকে বেরিয়ে চলে আসতে পারবো। তাহলে হিস্ট্রিতে সিলেক্ট করলে কি কি জিনিস দেখাচ্ছে, দেখো কাস্টমার কতবার এসছে আমাদের কাছে, একবারই এসছে, ঠিক আছে। একবার এসে কি করেছে, সে দেখো একটা ওয়াশার লাগিয়েছে, ফিল্টার লাগিয়েছে, জেনারেল সার্ভিস হয়েছে, একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ, জেনারেল রিপেয়ার্স হয়েছে, দেখতে পাচ্ছ, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, ব্রেক অ্যাডজাস্টমেন্ট করেও চলে গেছে। বিলিং কত হয়েছে, কি হয়েছে, এখানে সব দেখাচ্ছে। কতগুলো আইটেম আছে, কি আছে, সব এখানে, তাই না? তাহলে হিস্ট্রিতে গিয়ে আমরা এটা দেখতে আচ্ছা। পাচ্ছি। হুম। হিস্ট্রি দেখে আমরা বুঝতে পারবো যে আগের মোবিলটা কবে চেঞ্জ করেছে, কি করেছে না করেছে। দেন এক্সিট করে দিলাম। তাহলে ওকে করলে এই পেজ থেকে বেরিয়ে গেলাম। এবার গিয়ে আমাকে এখানে কিলোমিটার ঢোকাতে হবে। যদি আমার কিলোমিটার আমি দেখে এন্টার করি, তাহলে আমি হিস্ট্রিতে দেখো আগের কিলোমিটার কত আছে, 7,333। তো সে মনে করো আমার কাছে এলো 7,535। ঠিক আছে। এই ডিটেলসে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে তোমার এই নেক্সট সার্ভিসিং কিলোমিটার সেট করা। ঠিক আছে, যে নেক্সট সার্ভিসিং কিলোমিটারের গ্যাপটা কত থাকে, এই গ্যাপটা অনেক সময় ম্যানুয়ালিও সেট করতে হয়, অনেক সময় বাই ডিফল্টও হয়ে যায়। যদি BS6 এর গাড়ি হয় তাহলে 4,500 কিলোমিটার থাকে, BS4 এর গাড়ি হলে 3,500 কিলোমিটার করতে হবে। কিন্তু আমরা জেনারেলি এটা 3,500 কিলোমিটার করেই রিমাইন্ডার সেট করে রাখি, যাতে কাস্টমারকে আগে থেকে যেন ইনফর্ম করা যায়। তাহলে এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, 3,500 করতে, 3,500 কেন করতে হবে না, যখন আমি এইখানে 7,535 নোট করব, তখন ও 3,500 যোগ করে এখানে 11,035 দেখো অটোমেটিক দেখিয়ে দিয়েছে যে নেক্সট মোবিল চেঞ্জ কবে হবে। এখানে লেখা আছে না নেক্সট সার্ভিস কিলোমিটার, তাহলে ওইখানে হ্যাঁ স্যার। ওইখানে সেটটা দেওয়া আছে বলে ওখানে চলে আসছে। আর নেক্সট ডেটটা কত দিনে দেবো এখানে ঢোকাতে হবে। ঠিক আছে, নেক্সট ডেটটা এখানে ঢোকাতে হবে। এখানে আমি কতদিন দেবো, 3 মাসের মাথায়, 3 মাস মানে 90 দিন। 4 মাস হলে 3 4 12, 120 দিন। আমি যদি 120 দিন 20 দিন। হয় 120 দিন দেবো, 90 দিন হলে 90 দিন দেবো। আর এখানে কিলোমিটারটা এখানে যেটা আছে সেটা ঢোকাবো, কিন্তু এইখানে আমাকে ডিফারেন্স কিলোমিটারটা এখানে নোট করতে হবে। দেখো এখন এখানে 11,035 দেখাচ্ছে, আমি যদি এটাকে 4,500 করে দিই, তাহলে কি চেঞ্জ হচ্ছে না, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখানে গিয়ে একবার কিলোমিটারে গিয়ে একবার এন্টার মারলেই দেখো 12,035 হয়ে যাবে, হলো না? তো এই জায়গাটাকে সেট করে নিতে হবে, রিমাইন্ডার কতদিনে দেবো সেটা সেট করে নিতে হবে। তাহলে নেক্সট রিমাইন্ডার ডেট কবে এলো, 11/1/2000 হলো। কাস্টমারের নাম হুম। দেখো ওখানে যেহেতু আগে ছিল চলে এসেছে, যদি না থাকে এখানে ম্যানুয়ালি লিখতে হবে। অ্যাড্রেসও আগে ছিল চলে এসেছে, না থাকলে ম্যানুয়ালি লিখতে হবে, বা হাইরাইজ থেকে কপি করে লিখতে হবে। মোবাইল নাম্বার যদি না থাকে ম্যানুয়ালি ঢোকাতে হবে, বাই ডিফল্ট চলে এলে চলে আসবে। এবার হচ্ছে এখানে দেখো ডেট ইন অ্যান্ড টাইম এখানে দেওয়া আছে, ঠিক আছে, ডেট ইন প্লাস টাইম, ডেট আউট প্লাস টাইম। তাহলে কাস্টমার যখন এন্টার হলো, আমার হাইলাইটসে দেখবো জব কার্ডে ওখানে টাইম অ্যান্ড ডেট লেখা থাকে। তাহলে আমি সেই টাইমটা এখানে জব কার্ড যখন ক্রিয়েট করেছে এখানে আমি সেটা বসিয়ে দিলাম। ধরো 10টা 5-এ এসছে, 10টা 5 কি হবে AM। এবার যখন বেরিয়ে যাবে তখন আমি জব কার্ড ক্লোজ করবো, তখন এটা ঢোকাবো। তাহলে এই আমার হয়ে গেল জব কার্ড। একে যদি আমি সেভ করি, তাহলে সেভ করলেই আমার এইখানে নাম্বার অটোমেটিক পড়ে যাবে। সিওর টু সেভ, ওকে। দেখো 64 নম্বরের একটা নাম্বার সেভ হয়ে গেল, বললো না জব কার্ড। হ্যাঁ স্যার। এবার এই জব কার্ডটা তুমি ধরো ক্লোজ করবে, কাস্টমারের কাজ হলো, ক্লোজ করবে। ক্লোজ করার জন্য তোমার কি হবে, সেম প্রসেস, এটাকে এডিট করতে হবে। ঠিক আছে,
এডিট করার পরে তোমার এখানে ধরো পার্টস লেগেছে, সেম জিনিস ওইভাবেই পার্টস এখানে গিয়ে এন্টার মারতে হবে। আমাকে গিয়ে পার্টস এখানে পার্ট নাম্বার মারতে হবে, পার্ট নাম্বার মারলে আমি এখানে পার্টস চলে এলো।